আসে না পা, উকিঝুঁকি দিতে হইব না। কোনো পুরুষ নাই ঘরে, বহসেন। আমাদের বেআইন তো দেখি মাশাল্লাহ, দুই বেআই আমাগরে রাইখা আপনারে নিয়া কারাকারি শুরু করব। আমি সিঙ্গেল আছি, কারাকারি করলে আমি কুলে বৈশা যাইমো বেআইন গো, নাকি কন খালাম্মা? মুচকি হেসে হারিসা খাতুনের দিকে চেয়ে বলল নুরি। শিখা মিটমিটিয়ে হাসছে তাদের রসিকতা দেখে। হারিসা খাতুন বলল, ওই বেডির বয়স কম, প্রথম মাইয়ার মা হইলে অল্প বয়সে শাশুড়ি বিয়ান হইয়া যাইতে হয়। নুরি আমেনাকে জিজ্ঞাসা করল, আপনার কয় ছেলে মেয়ে আপা? আমেনার অভিব্যক্তিতে হাহাকারের ঢল, তবুও দীর্ঘশ্বাস গোপন করে বলল, আমার এক ছেলে, সদরে বড় ব্যবসা আছে তার, এখন ঘরে নাই, সকালে যায় রাইতে আসে। এই জন্যই আমার মায়েরে আমার কাছেই রাখি। আপনার ভাই হেগো তালুকদারি মামলা মোকদ্দমা নিয়ে পইরা থাকে। আর পুলাপান হইল না কেন? আমেনা আবারও ব্যথিত কণ্ঠে বলল, ওপরওয়ালা দেন নাই, হয়তো কোনো কারণে বেজার হয়েছে আমাকে উপরে, তাই। দুপুরে সবাই খেতে বসলো ডাইনিং টেবিলে। নিত্যদিনের মতো শিখাকে তার রুমে খাবার দিয়ে আসলো, সঙ্গে তার মা নুরিকেও। তারা মা মেয়ে খেয়ে উঠল। শিখা মতির মায়ের থেকে এক খিলি পান চেয়ে এনে দিল তার মাকে। তার মা কিছুক্ষণ জিরিয়ে নিল, তারপর বলল, তুই সব গুছগাছ কইরা নে, শাড়ি নিয়া নিস, তাইলে কোন বিয়া শাদিতে পড়তে পারবি, বই খাতা যেন না থাইকা যায়। আমি এগো বাড়ির আনাজ কানাজ ঘুইরা দেখা আসি, আর কবে আসা হয় না হয় তার কোনো ঠিক ঠিকানা আছে? যা দেখলাম বুঝলাম। হ আম্মা, ঠিকই কইছো। আমি ব্রিফকেস গোছাই নিতাছি, তুমি ঘুরে আসো। নুরি আস্তে ধীরে তালুকদার বাড়ির চারিপাশ দেখতে লাগলো। হাঁটতে হাঁটতে চলে গেল পুকুর পাড়ের শেষ মাথায়, যেখানে ভর করে আছে একরাশ নির্জনতা। নুরি ফলের গাছগুলো দেখতে লাগলো মাথা উঁচে। আচম্বিতে এসে ভরকে যায় কোনো পুরুষালী কণ্ঠে গলা খাকানো কাশির শব্দে। নুরি চোখ নামিয়ে দেখলো সকালে দেখা সেই মাঝবয়সী পাঞ্জাবি পরা পুরুষটি। আপনি এইখানে? তখন খুঁজলাম আপনারে, পাইলাম না। সহজ গলায় বলল নুরি, আমি ধরা দেইনি তাই পাওনি, আমি তো এই সময়ের অপেক্ষা ছিলাম। তোমার খেয়াল রাখতে গিয়া আমার বহুত কামের লোকসান হইল আইজ। ক্ষুব্ধ কণ্ঠে বলল লোকটি। ওমা, কি আজগুবি কথা! কে কইছে আপনারে আমারে পাহারা দিতে? কে আপনি? পরিচয় দেন কইলাম। কঠিন গলায় বলল নুরি। পুরুষটি দুই পা এগিয়ে নুরির শরীর ঘেঁষে দাঁড়ালো। খপ করে নুরির হাত ধরে ফেললো। নুরির চিবুক চিবিয়ে ধরে কর্কশ কণ্ঠে বলে উঠল, একটা ধর্ষিতার মাইয়া তালুকদার পরিবারের বউ হইবার যোগ্যতা রাখে না। তোর মেয়েরে তালাক দিয়া দিতে কইবির আজকে, নইলে। নিমিষেই নুরি দপ করে জ্বলে উঠল প্রজ্বলিত শিখার ন্যায়। থরথর করে কাঁপতে লাগলো। পুরুষটির পাঞ্জাবির কলার চেপে ধরে দাঁত মুখ খিচিয়ে বলল, কি এত বড় অপবাদ, এত বড় কলঙ্ক আমার গায়ে দিলেন? এই জীবনে কেউ আমার চরিত্রে কালি লেপন কইরা কথা কইতে পারে নাই, আর আপনি কইতাছেন এত বড় বেইজ্জতির কথা? কে আপনি? কন কইলাম? আমি তগো মা মাইয়ার জম, মিছা কিছুই কই নেই আমি, মনে করে দেখ নুরি। পুরুষটি লম্বা লম্বা পা ফেলে চলে যায় বাগানের ভেতর দিয়ে। নুরি মাথায় হাত দিয়ে মাটিতে ঘাসের উপর বসে পড়ল। ফিরে গেল তার দুঃসহ অতীতে। তবুও একটা হিসেব কিছুতেই নুরি মেলাতে পারছে না। নুরি চট করে উঠে দাঁড়ালো। প্রায় দৌড়ে গিয়ে সেই পুরুষটির পাঞ্জাবি টেনে ধরল। পুরুষটিও নুরির গলা টিপে ধরল। এতক্ষণ পুরো ঘটনাটি বাগানের শেষ মাথায় দাঁড়িয়ে অবলোকন করলো আরেকজন মানুষ। সে প্রকাণ্ড এক বৃক্ষের আড়ালে লুকিয়েছিল। তার আখিদয় ভীত সন্ত্রস্ত। তবুও নুরিকে বাঁচানোর জন্য সে খালি পায়ে ছুট দিল বাগানের দিকে। কিন্তু কয়েক পা এগিয়ে সে আবারও পিছিয়ে গেল। যেখানে নিজের প্রাণ সংশয়, সেখানে যাওয়া বোকামি ছাড়া কিছুই না। সে পুনরায় আরেকটি গাছের আড়াল হয়ে গেল। তার সরু চাহনি নুরি এবং তার চেনা পুরুষটার দিকে। ঘটনার আকস্মিকতায় সে নিজেই পাকরুদ্ধ। নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না। তালুকদার বাড়িতে প্রথম আসা একজন অতিথির সঙ্গে এ কি বিরূপ আচরণ! নিশ্চয় এখানে বড়সড় কোনো রহস্য আছে। খামচি দিয়ে ধরে রাখা পুরুষটির পাঞ্জাবি ছেড়ে দিতে বাধ্য হলো নুরি, কারণ তার নিঃশ্বাস আটকে যাচ্ছে বলবান পুরুষের বলিষ্ঠ হাতের চাপে। পুরুষটি এবার নুরির গলা থেকে হাত সরিয়ে নিল। নুরি গলায় হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে বসে পড়ল।
কম্পিত দুর্বল কণ্ঠে আবারও জিজ্ঞাসা করলো, কে আপনি? আমারে কেমনে চিনলেন? শিখার বিয়াতে আপনারে তো দেখি নাই। কন কইলাম? পুরুষটি দাঁড়ানো থেকে নুরির দিকে দানবীয় দৃষ্টি তাক করলো, বলল, তোর তেজ তো দেখি একটু কইমা আসলো। আমি কে সেইটা বলার দরকার মনে করি না, আবার কইলেও সমস্যা নেই, কিন্তু কমু না। তুই পারলে যাই না নিস আমার পরিচয়। পুরুষটি বাগিচায় ঝরে পড়া স্তূপাকারে শুষ্ক পত্রপল্লব মারিয়ে এগিয়ে যায়। 3 কদম না এগুতেই পিছন হতে শুনতে পেল নুরির আকুতিমাখা কণ্ঠস্বর। খারান কইতাছি, আল্লাহর দোহাই লাগে, শুনুন। পুরুষটি থমকে দাঁড়ায়। নুরি তার সামনে গিয়ে ক্ষীণকায় স্বরে দুহাত জোর করে বলল, আপনার পরিচয় দেন। কথা দিলাম কাউরে কমো না, গোপন রাখুম। শক্ত চোয়ালে চোখ পাকিয়ে ক্রুরু হেসে পুরুষটি বলল, কি কইবি আর কি গোপন রাখবি তুই? আমি পুরুষ না ডরাই কোনো কিছু? তোর বিষয়টা আমি গোপন রাখবো কিনা সেইটা তোর চিন্তার বিষয় এখন, কারণ এইটা তোর মেয়ের শ্বশুর বাড়ি। জানাজানি হইলে মান ইজ্জতের বিষয়। ময়লা যত ঘাটাঘাটি হয় ততই দুর্গন্ধ ছড়ায়। নুরি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। চোখে মুখে ভীতিকর ছাপ স্পষ্ট। ঘাবড়ে গেল। নুরিকে পর্যুদস্ত করতে পেরে পুরুষটি ভেতরে উল্লাসে ফেটে পড়ে। এদিক ওদিক চেয়ে স্থির গলায় বলল, শোনো নুরি, ভালো কইরা কই, কাক পক্ষীও জানবো না পুরানা ইতিহাস। কেবল মাঝে মাঝে আন্ধার রাইতে আমি তোমার খালি ঘরে যাব, তোমার বিছানায় আরাম করবো। তুমি আমারে একটু খাতির করবা খালি। যৌবন তো দেখি তোমার এখনো টলটলা গাঙের জল। আমার জবান বন্ধ রাখার এইটাই একমাত্র উপায় তোমার জন্য। প্রস্তাব আমার, সিদ্ধান্ত তোমার। একজন মানুষের দুর্বলতার সুযোগ নিয়া নিজে লুচ্চামি করবেন, নোংরামি করবেন, মরণের ডর নাই। চাপ্পা দাড়ি গুপ দেখা মনে হয় আপনি বড় কোনো মাওলানা বা পীর সাহেব, কিন্তু নুরির বাক্য অসমাপ্ত রয়ে যায়। তার গলা টিপে ধরে আবারও পুরুষটি। কণ্ঠনালী যেন ছিঁড়ে আসবে তার। এই রূপসী মাকি, পুরুষ মানুষ যা করে সবই ভালো কাজ। তোর মাইয়ার ভালো চাইলে আমার কথা শুনতে হইব, আমার মনের জ্বালা মিটাইতে হইব তোর। নুরি যেমন বুদ্ধিমান তেমনই চতুর। পুরুষটির হাত ছাড়িয়ে নিল। কিয়ৎক্ষণ থেমে নিচু স্বরে জবাব দিল, আমি ভাইবা আপনারে জানামো, কিন্তু কেমনে জানামো? আর কেমনে যাইবেন আমার ঘরে? শিখাও তো এখন থেকে আমার কাছেই থাকবো। শিখা যখন দিনে বিদ্যালয় যাইব তখন আমি রিক্সা পাঠামো তোমার বাড়ির সামনে। তুমি রিক্সায় উঠবা, কেবল আর কিছুই করতে হইব না। এইটা 15 দিনে একবার হইলি আমার শান্তি। তা না হয় বুঝলাম, এবার পরিচয় দেন। আমগো মাঝে তো আপোষ হইল। এখন না, গহীন রাইতে তোমারে সুখ দিতে দিতে আমার পরিচয় দিব। এখন বাড়িতে যাও, কেউ দেখা যাইব। পুরুষটি চলে যায়। নুরি নির্বিকার ভঙ্গিতে তার চলে যাওয়া দেখল। যার পুরো মুখের অর্ধেক জুড়ে রয়েছে মেহেদি দিয়ে রং করা ঘন লম্বা দাড়ি গোফের বহর। মাথার চুলেও মেহেদির রঙে রাঙানো। তাকে এর আগে কোথাও দেখেছে বলে নুরির স্মরণে আসছে না। নুরি নিজেকে ধাতস্থ করে নেয়। ইতি উতি চেয়ে হেঁটে গিয়ে পুকুর ঘাটে নামলো। ভালো করে পানির ছাপটা মেরে হাত মুখ ধুয়ে নিল। উপরে উঠে দাঁড়াতেই একটু অদূরে দেখতে পেল বাদশাকে। বাদশা দ্রুত পদে তার সামনে চলে এলো। লুকানো নিষিদ্ধ গোপন কিছুর প্রতি মানুষের অদম্য কৌতূহল সেই প্রাগৈতিহাসিক কাল থেকে। তাই বাদশা ইচ্ছে করে নুরিকে দেখা দিল। নুরি নিরীহ মানুষ, কিছু জানা গেলে তার থেকেই জানা যাবে, সেই লোকটির থেকে নয়। এর মধ্যে নুরির বাড়িও বাদশার একবার যাওয়া হয়েছে, তাই নুরির সাথে কথা বলায় তার মাঝে কোনো আড়ষ্টতা নেই। বাদশা ছল করা কণ্ঠে নুরিকে শুধালো, খালাম্মা দেখবেন আশপাশ লন, দেখেন আপনারে। না, দেখছি তো এতক্ষণ। আচ্ছা বাদশাহ, উনি কে এই ঘরের? কে খালাম্মা? নুরি পুরুষটির বর্ণনা দিল নিজের সাধ্যমতো। বাদশা বলল, আর কইতে হইব না, বুঝছি কার কথা বলতেছেন। ছোট তালুকদার, আপনার আপন বিয়ের ছোট ভাই খায়রুল কাকা। নুরির চোখে মুখের স্তম্ভিত ভাব লুকানোর চেষ্টা করলো। বলল, ও আচ্ছা, পরিচয় হইল। দাড়ি গোফ থাকলে কি হইব, রসিক আছে মানুষটা। বিয়ার দিন উনি গেল না কেন আমাদের বাড়ি? উনি তখন গ্রামে ছিল না, ঢাকায় ছিল। বাড়িতে আসার পর শুনলো ভাতিজা বিয়ে করছে মধুপুর গ্রামে। বুঝলাম। খালাম্মা যাই, কাম আছে। আপনার কোনো দরকার পড়লে আমার খবর দিয়েন, চলে আসুম।
বাদশা চলে যায়, তার মনে গজিয়ে ওঠা কিছু প্রশ্ন নিয়ে। সে বোকা নয়, তাই পুরো বিষয়টা তার দৃষ্টিগোচর হয়েছে। এটা নুরিকে বুঝতে দিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল না। নুরিও বুঝে নিল কেউই দেখেনি সদ্য ঘটে যাওয়া বিশ্রী ঘটনাটা। নুরি ভেজা মুখখানি শাড়ির আঁচল দিয়ে মুছে নেয়, যেন সবকিছুই স্বাভাবিক আছে। এমন ভান করে চলে যায় মেয়ের রুমে। এতক্ষণ লাগলো তোমার সব দেখতে? আমি তো রেডি হইয়া সবার কাছে থেকে বিদায় নিয়ে আনিছি। আরে হাঁটতে হাঁটতে আমি বাড়ির শেষ মাথায় চইলা গেছি। এত ফল পাকড়ার গাছ, কতগুলান জাম্বুরা ঝুইলা রইছে গাছে, যদি দেখতি। কপালে যদি থাকে লেখা, তবে হইব এই বাড়ির লগে দেখা। তুই মনে হয় সব দেখোস নাই না? অনেকখানি দেখছি। কয়দিন আগে হ্যাঁ গো ফাটা মামু মরল যেদিন, সেই দিন। শিখা ও নুরি বেরিয়ে যায় তালুকদার বাড়ির আঙিনা ছেড়ে। শিখা মুখ তুলে দোতলায় রাজের বদ্ধ রুমের দিকে চাইল করুণ চোখে। তাদেরকে এগিয়ে দিতে এলো মতির মা, ফুলবানু, বরকত, বাদশাহ, আমেনা। তাদের চোখ ছলছল, কেননা শিখা বলেছে দরকার না হলে নিজে থেকে সে এই বাড়িতে আর আসবে না। নুরি তাদের সবাইকে তাদের বাড়িতে যেতে বলল মন চাইলেই। শিখার মন খারাপ হলো। নিজ ঘরের গুরুত্বপূর্ণ কেউই এলো না তাকে বিদায় দিতে। মাত্র একজন এলো, সে হলো শিখার শ্বশুর জয়নুল তালুকদার। আর বাকি সবাই ইঁদুরের মতন ঘাপটি মেরে যার যার রুমে বসে রইল। বড় ভাসুর রাশেদ বাড়িতে নেই বলে দেখা হলো না। জয়নুল তালুকদার পুত্রবধূর মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিলেন, বললেন তিনি মাঝে মাঝে দেখতে যাবেন শিখাকে। শিখাও প্রভু ভক্ত পোষা প্রাণীর ন্যায় ঘাড় হেলিয়ে সম্মতি জ্ঞাপন করলো শ্বশুরের কথায়। শিখাকে নিয়ে নুরি বাড়িতে চলে গেল। শিখা নিজের রুমে গিয়ে কাঁধের ভ্যানিটি ব্যাগ ও ব্রিফকেস রাখলো। বাবার বাড়িতে এসেছে, এখন তার মন অনেক ভালো। তিরিং বিরিং করতে করতে শিখা বাড়ির অন্যান্য ঘরে চলে গেল সালাম দিতে ও দেখা করতে। নুরির মনে অশান্তি রাখরা। রাজ্যের উৎকণ্ঠা তার মন জমিনে দাপিয়ে বেড়াচ্ছে হায়নার মতো। সে শিখার পড়ার টেবিলের উপর হলুদ খামে মোড়ানো মুখ বন্ধ একটা চিঠি রাখলো। কৃতজ্ঞতার সাথে রাজকে মনে করলো, কারণ রাজের এই চিঠি নিয়ে তার মেয়ে এখন ডুবে থাকবে কল্পরাজ্যে। এতে তার চিন্তাগ্রস্ত মুখচ্ছবিখানি সহজে শিখার নজরে পড়বে না, নয়তো তার দুরন্ত মেয়েটা কিছু আঁচ করে ফেলবে। শিখা ঘরে এসে নিজের রুমে গেল, শাড়ি চেঞ্জ করে নিল, কাঠের আলনা থেকে তার কামিজ সালোয়ার পরে নিল। তালুকদার পরিবারের অজস্র গল্প কথা তার মস্তিষ্কের প্রতিটা কোষে কোষে ডিগবাজি খাচ্ছে মাকে বলার জন্যে। টেবিলে চোখ পড়তে শিখা একটা নতুন চিঠির খাম দেখে ভূত দেখার মতো চমকে উঠল। খামটা হাতে নিয়ে মায়ের সামনে গেল। আম্মা, আমার টেবিলে এটা কি? কে রাখলো? অবাক করা কণ্ঠে বলল শিখা। এইটা তুই চিনোস নাকি? চিঠির খাম আর কোনোদিন দেখোস নাই? জামাইয়ের চিঠি আরও 1 সপ্তাহ আগেই তোর পিয়ন দাদা ঘরে এসে দিয়া গেল। আমি 50 টাকা বকশিস দিলাম জোর কইরা, যেন চিঠি আইলেই দ্রুত পৌঁছায়া দেয়। তোরে টাসকি খাওনের লাইগাই এর আগে কই নাই। রুমে যাইয়া পড়, সুন্দর কইরা মধুর ভাষা দিয়া উত্তর লেখা দিস। পোস্ট অফিসের ডাক বাক্সে আমি গিয়া দিয়া আসুম। শিখা সারা মুখে খুশির ঝলকানি, মুক্তদানার মতো চিকচিক করছে অধরকনের হাসি। শিখা দৌড়ে চলে গেল রুমের দিকে। নুরি আপন মনে হাসলো এবং বলল, লেদা মাইয়া বিয়া দিয়া আমার যত মুসিবত। আল্লাহ রহম করো সকল বিপদ আপদ থেকে আমার 2 কন্যারে। সন্ধ্যাকালীন কাজ সেরে নুরি এই শরীর খারাপের অজুহাতে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। চিন্তা করছে খাইরুল তালুকদারকে নিয়ে। উজানপুর গ্রামের এক পুরুষ কিভাবে 17-18 বছর পূর্বের মধুপুর গ্রামের এক বাড়ির আধার রাতের ইতিহাস জানে। আগে এই বিষয়ে খোলাসা করতে হবে, তারপরে হবে বাকি ফয়সালা। শিখা দরজা বন্ধ করে দিল, বিছানায় বসলো, মুখ হাসি হাসি। খামের মুখ ছিঁড়ে নিল এক পাশ হতে। ভাঁজ করা বড় চিঠিটা মেলে ধরল চোখের সামনে। নীল আর গোলাপি আভার চমৎকার একটা লেটার প্যাডে লেখা চিঠিটা। কালো কালির ফাউন্টেন কলম ব্যবহার হয়েছে চিঠিতে। মাঝে মাঝে দোয়াতে কলম চুবিয়ে নেওয়ার ফলে চিঠির মাঝে 2-1 ফোঁটা কালির দাগ বৃত্তাকারে ছড়িয়ে আছে। চিঠির উপরে ডান পাশে তারিখ লেখা 7-10-1994 ইংরেজি, ঢাকা 1209 সায়েন্স ল্যাব। এ পিঠ শেষ করেও বিপরীত পিঠের অর্ধেক পর্যন্ত চিঠি লেখা রয়েছে। চিঠির শেষে নিজ হাতে আঁকা 2টো পাখি, একটি জামাই পাখি আর একটা বউ পাখি। তাদের 2 জোড়া ঠোঁট ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। শিখা তা দেখে লজ্জায় নিজের ঠোঁট কামড়ে ধরল। চিঠি পড়তে লাগলো একরাশ ব্যাকুলতা নিয়ে। আমার প্রিয় বালিকা, তুমি কেমন আছো? এই চিঠি আমি যখন লিখেছি তখন পূর্ব আকাশে সূর্য উদয়িত হবার পূর্বক্ষণ। উষার লগ্ন শুরু হবে কিছুক্ষণ পরেই। দিবারাতের এই মিলনক্ষণে ভীষণ ইচ্ছা করে মিশে যায় তোমার মাঝে। আজ হৃদয় মাতোয়ারা, একটি মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারে না, ভোলা যায়ও না। দীর্ঘ স্বচ্ছ জলের মতো তোমার লরি চাহনের কাজল কালো মায়াবী 2টি আঁখি। আমি বারবার ডুবে যাই তোমার চোখের অনন্ত মায়ায়। আপন মনে হাসি যখন মনে পড়ে আমাদের বাড়ির দিবসে আলোকে সাক্ষী রেখে আমাদের প্রথম সাক্ষাতে তোমার বলার কথাগুলো। কেন কিশোরী মেয়ের
অতিরিক্ত কণ্ঠ, ঘাবড়ে যাওয়া দৃষ্টি এত মোহনীয় হতে পারে তা অনুভব করলে আমি মোহবিষ্টিত হয়ে যাই। যদি ম্যাজিক জানতাম তাহলে রোজ নিশীতে গিয়ে তোমাকে দেখে আসতাম। এই চিঠি লিখতে বসেছি আমি রাত্রির মধ্য প্রহরে, কিন্তু কাটাকাটি করতে করতে জীবনের প্রথম পত্র প্রণয় লিখেছি। তাই আমার ভাষাটা এলোমেলো দিক বিদিক ছুটছে। ইচ্ছে করছে পৃথিবীর সব সুন্দর শব্দময় শব্দের কাব্যিক গাঁথনি দিয়ে তুমি যেন আমার সেই অব্যক্ত অনুভূতিগুলোকে বুকের মাঝে যত্ন করে আগলে রাখতে পারো, যেখানে আবেশে নয় বুঝে আছে তোমার। আচ্ছা খোকি, তোমার কি এই যুগটার কথা মনে পড়ে, নাকি ভুলেই বসে আছে বেখেয়ালি ভাবুকের মতো? তোমাকে লিখতে গেলে কাগজের কালি ফুরিয়ে যাবে, কিন্তু আমার কথাগুলো শেষ হবে না। তাই আজ বিদায় নেই। আমাদের বাড়িতে তোমার কোনো সমস্যা হয়েছে কিনা জানাতে ভুলবে না। মন দিয়ে পড়াশোনা করো। জানো প্রিয়, তুমি আমার বউ। এই ফিলিংসের চেয়ে তুমি আমার প্রেমিকা। এটা আমার অনুভূতিতে ঘুরপাক খায় বেশি, কারণ তোমাকে যেভাবে দেখেছি, যতটুকু পেয়েছি তা প্রেমিকার মতোই। আম্মাকে আমার সালাম দিও। চিঠি পাওয়া মাত্রই চিঠি লিখবে আমায়, নিঃসংকোচে লিখো প্লিজ। তোমার অনুভূতি জানার জন্য আকুল প্রতীক্ষায় রব। ইতি মরুভূমির 1 ইঞ্চিত পথিক। শিখা কাঁপছে অনবরত, হৃদয় উথাল পাতাল, দিশেহারা। জামার গলা ফাঁক করে বুকের মাঝে চিঠিটা চেপে ধরল। ওভাবেই ঘুমিয়ে পড়ল গোপন কল্পসুখের জাল বুনতে বুনতে। সুফিয়া বেবি সেই নিরালা রাতে শিখাকে থাকতে দেওয়া রুমে গেল। লাইট জ্বালিয়ে খাটের নিচে উকি মারল। দেখলো পেঁপেটি নেই। ভীত হওয়ার বদলে তার মেজাজ তেতে গেল। হন্যে হয়ে চিপায় চাপায় খুঁজলো। পরে তার পালঙ্কের নিচ থেকে উদ্ধার করলো পেঁপেটি। বাইরে নিয়ে ফেলে দিল দূরে। বিশি আসা কণ্ঠে বলল, কোন অমানুষে করলো এই কামটা? আমার ঘরে এমন শত্রু আমারে মারতে চায়? আরে বেকল, যার নামে পড়াইছিস সেই ছাড়া অন্য কেউ বেমারে মরবো। আরো বড় কবিরাজি দাওয়াই আছে আমার হাতে। একবার আসুক ওই ফইনির মাইয়া। তার 2 দিন পর শিখা স্কুলে গেল। টিফিন পিরিয়ডে ক্লাস থেকে সব ছাত্রীরা বেরিয়ে গেল। সে গার্লস স্কুলে পড়ে, কোনো ছেলে নেই এখানে। সেও বের হলো খেলতে যাওয়ার জন্য মাঠে। তখনই স্কুলের আয়া নমিতা পাল তার হাতে একটা লাল টকটকে গোলাপ ফুল দিল। কে দিল দিদি? চিনি না, একটা পথের ছোট্ট ছেলে আমার হাতে দিয়ে বলল 10ম শ্রেণীর শিখাবাবুরে দিবেন। আমি তাকে বললাম কে দিল, তুমি কে? সে বলল আমি চিনি না। আমার হাতে 5 টাকা দিয়ে একটা আপু এটা দিল। তারপর সে চইলা গেল। ছেলেটাকে এখন পাওন যাইব দিদি? কই পাবো, কোন বাড়ির কে জানি। প্রেমপত্র ছাড়া আর কি হবে, দেখো খুলে। এই বলে নমিতা পাল চলে গেল। তার দায়িত্ব পালনে শিখা ভিমড়ি খেল, হতবাক হয়ে গেল। চোখ কোঠর হতে বেরিয়ে আসার উপক্রম। সে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করলো। গোলাপের লম্বা কাঁটাযুক্ত ডাটাটি সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো। শিখা স্কচটেপটা টেনে খুলতেই ভেতর হতে বেরিয়ে এলো একটা সাদা কাগজের ছোট্ট চিরকুট। শিখা বাবার বাড়ি চলে গিয়েছে, আমাকে দেখা দিয়ে গেল না। অথচ সেদিন ফাটা হাসুর মৃত্যুর ফাঁদ তৈরি করে তোমাকে কত বড় বিপদ থেকে বাঁচাইলাম। কষ্ট করে তোমার স্কুল খুঁজে বের করলাম। এছাড়া কোনো পথ নেই তোমাকে কিছু বলার। তোমাকে না দেখতে পেয়ে খুব খারাপ লাগলো, তাই শিখলাম। ভালো থেকো, নিজেকে সুরক্ষিত রেখো। তোমার চেনা শুভাকাঙ্ক্ষী। শিখা আশ্চর্যের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। গোল গোল চোখে চিরকুটটি আবারও পড়ল। ভাবছে, চেনা শুভাকাঙ্ক্ষী হলে সামনে আসতে সমস্যা কোথায়, আড়ালে কেন? তার মানে কি উনি করছে এসব? না, উনি তো শহরে। ভেবেই শিখা ক্লাসে চলে গেল। বইয়ের ভাঁজের ভিতর চিরকুটটি যত্ন করে রেখে দিল। ক্লাসে শিখার সবচেয়ে ভালো বন্ধু কুসুম। কুসুম আর শিখা সবসময় একই বেঞ্চে পাশাপাশি বসে। একজন আগে গেলে আরেকজন অন্য জায়গা রাখে। কুসুম শিখার কাছে তার শ্বশুরবাড়ির গল্প শুনতে চাইল। শিখা তাদের দুর্নাম না করে প্রশংসা করলো কুসুমের কাছে। মা নুরি তাকে এই শিক্ষা দিয়েছে। কুসুম বলে, ইসিরে সই, তোর কথা শুই না আমারও বিয়া করতে মন চাইতেছে। দাদির কাছে সেই দিন শুনলাম আমারও বিয়ার প্রস্তাব আসছে, আব্বায় না করে দিচ্ছে। তাদের নাকি নিচু বংশ, নিচু কাজ ছেলের, বাস চালক, বাড়ির নামও নাকি সুন্দর নাই। কি নাম বাড়ির? এইটা আবার কেমন আজগবি নাম? আজগুবি নামের শেষ আছে? আমাদের বাড়ির কাছের অনেক পুরনো একটি বাড়ির নাম নতুন বাড়ি। সেই নতুন বাড়ির মানুষজন একটু গরিব টাইপের। তাদের নামগুলো শোন: হান্ডি, বইন্ডা, হ্যাঞ্জা, হোরা, লটকন, কমলা, আঙ্গুরি, করফুলি, কেরাচি, এলাচি, টুনটুনি, আলতা, হুক্কুমালি, মজলি, শুক্কুর মিয়া, এসব। শিখা হেসে ফেললো, বলল, আমার তো শুই না মজাই লাগলো। আনকমন নাম, গতানুগতিক নামের বাইরে।
তাহলে তুই গিয়া এদের সবার মা জননীরে একখান ধন্যবাদ দিয়ে আইস আনকমন ভ্যারাইটিস নাম রাখার জন্য। ক্লাসের স্যার চলে আসাতে শিখা ও কুসুমের অপ্রাসঙ্গিক আলাপচারিতায় ইতি ঘটে। হেমন্তের মধ্য দুপুরে নির্জনতা উপভোগ করছে বাদশা ও ফুলবানু। তারা দুজন মুখোমুখি নয়, পাশাপাশি বসে আছে। তাদের প্রণয় অভিসার চলে বাগান পেরিয়ে জঙ্গলের ধারে। চারিপাশ জুড়ে শুনশান নীরবতা। হাওয়া নেই বলে গাছগাছালিগুলো থমকে আছে, দুলছে না তাদের শাখাগুলো। গোলাপজাম গাছে একটি হলদে পাখি বসে আছে চুপটি করে। বাদশা বলল, দেখেছো ফুল, বাগানের সবকিছু আমাদের প্রেম করা দেখছে মনোযোগ দিয়া, একটু নড়াচড়া করছে না। ফুল, পাখি, লতাপাতাগুলো ওই দেখো, খালের পানিও স্থির হইয়া আসে। বাদশার এক হাত পেঁচিয়ে ধরে আছে ফুলবানু, আরেক হাতে ছোট্ট একটা শুকনো ডালের মাথা দিয়ে মাটি খোঁচাতে লাগলো। কণ্ঠকে খাদে নামিয়ে লাজুক স্বরে বলল, আপনি যে সকলের অগোচরে আমারে মাঝে মাঝে তুমি কইরা কথা কন, খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।